আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ডুব দেব দ্য ডিমন মুভির একটা হাড় হিম করা সাইকোলজিক্যাল কাহিনীর একদম গভীরে। এই গল্পটার পড়তে পড়তে লুকিয়ে আছে অতিপ্রাকৃত লোককথা আর মানুষের মনের সবচেয়ে অন্ধকার দিকগুলোর একটা অদ্ভুত কিন্তু লোমহর্ষক মেলবন্ধন। এটা শুধু যে একটা সাধারণ ভূতের গল্প তা কিন্তু মোটেও নয়, বরং এটা হলো বেঁচে থাকার জন্য এক মরিয়া লড়াইয়ের আখ্যান। তো চলুন আর দেরি না করে এই বিভীষিকার গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই এই হাড় হিম করা উক্তিটার দিকে একটু নজর দেওয়া যাক। কথাগুলো ওই রহস্যময় সত্তার, আর এই একটা কথাই কিন্তু পুরো গল্পের ভিত্তিটা একেবারে নিখুঁতভাবে তৈরি করে দেয়। একটু ভাবলে বোঝা যাবে এখানে মানুষের হতাশা আর যন্ত্রণাকে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন কোনো শিকার পুরোপুরি হাল ছেড়ে দেয়, ঠিক তখনই এই সত্তা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। বিষয়টা আমাদের ভাবতে বাধ্য করে যে আসল ভয়টা আসলে কোথায় লুকিয়ে আছে। আর এই প্রশ্নটাই পুরো কাহিনী জুড়ে আমাদের তাড়া করে বেড়ায়। এই পরিবারটি যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সেটা কি আসলেই কোনো অতিপ্রাকৃত আক্রমণ, নাকি এটা শুধুই তাদের ভেঙে পড়া মনের একটা ধ্বংসাবশেষ, যা কোনো এক অন্ধকার অতীতের কারণে টুকরো টুকরো হয়ে গেছে? এই উত্তরটা খুঁজতেই কিন্তু গল্পের আরও গভীরে যেতে হবে আমাদের। পর্ব ১, সত্তার উৎস। চলুন এই রহস্যের একেবারে শেকড় থেকে শুরু করা যাক। ডক্টর জ্যাকব মার্ফির মতে এই সত্তাটি কিন্তু যেমন তেমন কোনো সাধারণ দানব নয়। এটা মূলত একটা প্রাচীন এবং পরজীবী অতিপ্রাকৃত রোগ। নেটিভ আমেরিকান ওয়েন্ডিগো আর প্রাচীন সেল্টিক কিংবদন্তির কনসেপ্ট থেকে অনুপ্রাণিত এই রোগটা এমনভাবে কাজ করে যা ধীরে ধীরে তার হোস্ট বা আশ্রয়দাতা শরীর থেকে পুরো জীবনশক্তিটা একেবারে শুষে নেয়। বলতে গেলে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রোগের কাজ করার ধরন। এর নিয়মগুলো ভয়ঙ্কর রকমের সোজা। ১, এটা হোস্টের ইচ্ছার কোনো তোয়াক্কা করে না, মানে ইচ্ছুক বা অনিচ্ছুক যে কারো সাথে যুক্ত হতে পারে। ২, আক্রমণ করার জন্য এর কোনো স্পেসিফিক কারণ বা মোটিভ লাগে না। ৩, শিকার যখন ঘুমায় তখন অন্ধকারে এরা পিছু নেয়। আর ৪, এদের নখগুলো কষায়ের ছুরির মতো মারাত্মক ধারালো। এই বৈশিষ্ট্যগুলোই একে একটা অজেয় শক্তিতে পরিণত করেছে। পর্ব ২, এক ভগ্ন পরিবারের পুনর্মিলন। এই সত্তাটা কিভাবে তার শিকারকে ফাঁদে ফেলে সেটা বুঝতে হলে পরিবারের এই যন্ত্রণাদায়ক অতীতটা জানা খুব জরুরি। সময়ের সাথে সাথে কিভাবে শোক আর ট্রমা জমতে থাকে সেটা এই টাইমলাইন থেকে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০ বছর আগে বাবা মাকে নির্মমভাবে হত্যা করা হয়, যা একটা গভীর ট্রমার সৃষ্টি করে। এরপর ১৮ মাস আগে অ্যাশলি এক চরম মনস্তাত্ত্বিক সংকটের মুখোমুখি হয়। আর বর্তমানে ভাই বোনেরা নতুন একটা বাড়িতে পুনর্মিলিত হয়। ২০ বছর আগের সেই মর্মান্তিক ট্র্যাজেডি কিন্তু আজকের এই ভয়াবহ দুঃস্বপ্নের ভিত্তি স্থাপন করেছে। মানে অতীতটা এখানে শুধু অতীত নয়, বরং বর্তমানের বিপদের মূল কারণ। তো বর্তমান সময়ে ফিরে আসলে আমরা দেখতে পাই ভাই বোন বেন আর নিকোল যখন একটা নতুন বাড়িতে স্বাভাবিক জীবন শুরু করার আপ্রাণ চেষ্টা করছে, ঠিক তখনই সেখানে অ্যাশলির আগমন ঘটে। বেনের এত চেষ্টা সত্ত্বেও অ্যাশলি যখন ওই ভারী মানসিক বোঝা আর ভয়ঙ্কর ট্রমার লক্ষণ নিয়ে দরজার ওপারে পা রাখে, তখন থেকেই কিন্তু পরিবারের ভেতরের ওই চাপা মানসিক চাপ আর অস্বস্তিটা একদম স্পষ্ট হয়ে ওঠে। অ্যাশলির এই আন্তরিক কথাটার দিকে একবার খেয়াল করুন। সে কেবল তার পরিবারকে ফিরে পেতে চেয়েছিল, নতুন করে সবার সাথে আবার যুক্ত হতে চেয়েছিল। কিন্তু এই পুনর্মিলনের সবচেয়ে ট্র্যাজিক দিকটাই হলো তার এই ফিরে আসার মরিয়া চেষ্টায় গোটা পরিবারকে একটা অচেনা বিপদের আরও কাছাকাছি টেনে নিয়ে যায়। পর্ব ৩, ট্রমা নাকি অতিপ্রাকৃত হুমকি। ঘটনা যত এগোয়, কাহিনীটা মনস্তাত্ত্বিক সংকট আর অতিপ্রাকৃত আক্রমণের মাঝখানের লাইনটাকে একেবারে ঝাপসা করে দেয়। এই তুলনাটা একটু খেয়াল করলে বিষয়টা ক্লিয়ার হবে। বাম দিকে দেখুন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। এখানে আছে প্যানিক অ্যাট্যাক, কড়া ওষুধের প্রভাব, তীব্র বিষণ্ণতা আর গর্ভপাতের মতো বিশাল একটা শোক। অন্যদিকে ডান দিকের অতি প্রাকৃত দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি চার্লস নামের এক সত্তা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, রক্তক্ষরণরত গলার ভূতের দর্শন আর পিছু নেওয়া এক দানব। এই বৈপরীত্য কিন্তু একটা বড় কনফিউশন তৈরি করে। অ্যাশলি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে বলেই কি সে আসল সত্যিটা দেখতে পাচ্ছে, নাকি এগুলো সবই তার মনের ভুল বা বিভ্রম?
কাহিনী এখানে এসে একটা সত্যি ধ্বংসাত্মক মোড় নেয় যখন জানা যায় যে অ্যাশলি 18 মাস আগে স্বেচ্ছায় নিজের অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেয়নি। সে বিশ্বাস করত যে ওই দানবীয় সত্তা তার সন্তানকে কেড়ে নেবে। তার এই চরম সিদ্ধান্তটাই আমাদের বুঝিয়ে দেয় যে তার মনের ভেতরের ভয়টা আসলে কতটা গভীর আর কতটা বাস্তব ছিল। এই কথাগুলো এই হররটাকে যেন জ্যান্ত করে তোলে। এটা তখন আর শুধু একটা দানবের গল্প থাকে না, বরং হয়ে ওঠে একজন মায়ের তার সন্তানকে রক্ষা করতে না পারার চরম মানসিক যন্ত্রণার একটা দলিল। ঘুমন্ত অবস্থায় চার্লসের এই আক্রমণের বর্ণনা প্রমাণ করে যে সত্তাটি শারীরিক ক্ষতির চেয়ে মানসিকভাবে বেশি অত্যাচার করে। এরপর সংঘাত একেবারে চরম পর্যায়ে পৌঁছায় যখন নিকোল নিজে গর্ভাবস্থার কথা ঘোষণা করে। এই নতুন জীবনের ধারণাটা কিন্তু গল্পের একটা বড় অনুঘটক হিসেবে কাজ করে। একদিকে নিকোলের আনন্দ আর অন্যদিকে অ্যাশলির অদ্ভুত আচরণ। এই পরিস্থিতি নিকোলের স্বামী অ্যান্ড্রু ভেতর একটা প্রতিরক্ষামূলক প্রবৃত্তি জাগিয়ে তোলে, যার ফলে অ্যাশলির সাথে তার সরাসরি একটা তীব্র সংঘাত তৈরি হয়। পর্ব 4, দুঃস্বপ্নের উন্মোচন। মানসিক দ্বন্দ্বের জায়গা থেকে এবারে আমরা সরাসরি এক ভয়াবহ বিশৃঙ্খলায় প্রবেশ করতে যাচ্ছি। এই হাড়হিম করা কথাগুলো কিন্তু একটা টার্নিং পয়েন্টের সংকেত দেয়। এতক্ষণ যে রোগ বা সত্তাটা ছায়ার আড়ালে ঘাপটি মেরে অপেক্ষা করছিল, রাত নামার সাথে সাথে সে তার আসল রূপ নিয়ে প্রকাশ্য আক্রমণ শুরু করে দেয়। মানে এখান থেকে আর ফেরার কোনো উপায় নেই। ঠিক এই জায়গা থেকে গল্পের গতি একদম রকেটের মতো বেড়ে যায়। শুরু হয় চরম বিশৃঙ্খলা। রাতের অন্ধকারে অ্যাশলি নিখোঁজ হয়ে যায়, আর জেরেমিও চারপাশে ঝোপের মধ্যে কোথাও হারিয়ে যায়। এই মরিয়া খোঁজাখুঁজি আর অন্ধকারের মধ্যে পরিবারের সদস্যদের আলাদা হয়ে পড়াটা সব মিলিয়ে সবার মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দেয়। কিভাবে এই আতঙ্কটা একটা চূড়ান্ত পরিণতির দিকে যায় সেটা একটু দেখি চলুন। জেরেমি বাইরে নিখোঁজ হয়, অ্যান্ড্রু মারাত্মকভাবে আহত হয়, বেন মরিয়া হয়ে অ্যাশলিকে খোঁজার চেষ্টা করতে থাকে। আর এই পুরো সময়টা জুড়ে সত্তাটি অন্ধকারকে তার প্রধান হাতিয়ার হিসাবে খুব নিখুঁতভাবে কাজে লাগায়। সব মিলিয়ে একাধিক চরিত্র একই সাথে বিশৃঙ্খলা আর আঘাতের শিকার হতে থাকে। খুব ছোট কিন্তু তীব্র এই একটা লাইন স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে পরিবারের সদস্যরা ওই মুহূর্তে ঠিক কতটা অসহায় বোধ করছে। তারা উপলব্ধি করে ফেলেছে যে তারা এমন এক শক্তির মুখোমুখি হয়েছে যাকে হারানো তাদের পক্ষে সত্যিই অসম্ভব। পর্ব 5, চূড়ান্ত সংঘাত। শেষ অঙ্কে এসে সমস্ত অস্বীকারের জায়গাটা মুছে যায়, আর শুরু হয় অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। বেঁচে থাকার সহজাত প্রবৃত্তিটা এই পর্যায়ে এসে পুরোপুরি জেগে ওঠে। বেনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় নিকোল আর তার অনাগত সন্তানকে যে কোনো মূল্যে রক্ষা করা। সে বুঝতে পারে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই অভিশাপ থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ তাদের খোলা নেই। অ্যাশলির এই চূড়ান্ত মুখোমুখি অবস্থান এক ভয়ঙ্কর সত্য সবার সামনে নিয়ে আসে। সত্যাটি শুধু যে বাইরে থেকে তাদের ওপর হামলা করছে তা নয়, বরং এটা অনেক আগে থেকেই তাদের মনের ভেতরে, তাদের রক্তে সংক্রমিত হয়ে বসে আছে। এই উপলব্ধিটা সত্যি শিউরে ওঠার মতো। গল্পের শেষ দৃশ্যগুলো সমস্ত সাধারণ যুক্তিকে একেবারে ছুঁড়ে ফেলে দেয়। অন্ধকারে এক আদিম এবং বর্ণনাতীত আতঙ্কের সাথে এমন এক লড়াই শুরু হয় যা পুরো পরিস্থিতিকে একেবারে বিভ্রান্তিকর করে তোলে। পরিবারের শেষ পরিণতি আসলে কি হল তা এই সত্যার তাণ্ডবের মাঝে এক অস্পষ্ট রহস্য হয়েই থেকে যায়। আর এই প্রশ্নটাই বিশ্লেষণের শেষে এক দীর্ঘস্থায়ী ভয়ের অনুভূতি রেখে যায়। এটা আমাদের এই অপ্রীতিকর সত্যিটা নিয়ে ভাবতে বাধ্য করে যে মানুষ কি সত্যিই তার অতীতের দানবদের কাছ থেকে কখনো পুরোপুরি পালিয়ে বাঁচতে পারে? ট্রমা কি সেই অদৃশ্য রোগ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন আশ্রয় খুঁজে নেয়? এই ভাবনার জগতে সবাইকে রেখে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।